নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প বাসা বদল। গল্পটা শুরু করছি। একতলা বাংলো বাড়ি, সামনে দিয়ে পাকা রাস্তা চলে গেছে বাজারের দিকে। পিছনে এক ফালি জমিতে কয়েকটি কাঁঠাল, আম, জাম, নিম গাছ, আগাছা ঝোপঝাড়, প্রায় ডোবার মতো ছোট্ট একটা পুকুর, পাশে কুয়ো, পাঁচিলের ওপারে ধু ধু ধান ক্ষেত। শ্যামলী দেবী ঘুরে ঘুরে দেখছিলেন, ভালো লাগছিল। এই কোয়ার্টারটা শহরের বাইরে, শান্ত পরিবেশ, হই হট্টগোল নেই। উটকো লোক যখন তখন উপদ্রব করবে না। অনেক দিনের শখ বাগান করা, ফুলের বাগান, এবার স্বাদ মিটবে। তবে সে আর কতদিন, বড়জোর 2-3 বছর, তারপরেই তো হেতা নয় অন্য কোনোখানে। ফের বাক্স প্যাডটা গুছিয়ে নতুন ঠিকানা। পুলিশ তো নয়, যেন ভবঘুরের জীবন। আজকের দিনটাই তো তেমন। সেই সকাল থেকে চলেছে গুছিয়ে ফেলার কাজ। মালপত্র কালকেই এসে গেছিল। পৌঁছাবার পর থেকে মুখ তোলার ফুরসত পাননি। তবু বহু দিনের পুরনো হাবিলদার সুবোধ ছিল, হাতে হাতে এগিয়ে দিয়েছে। কর্তার তো এসব কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। গাড়িতে মা মেয়েকে নামিয়ে দিয়ে সোজা অফিস। থানার চার্জ বুঝে নিতে হবে। সবচেয়ে ক্ষতি হয় দোলার লেখাপড়ার। মেয়েটা বুদ্ধিমতী, লেখাপড়ায় মনও আছে। হলে হবে কি, বাবার চাকরির কল্যাণে বেচারি একটু থিতু হতে পারে না। 2 বছর হলো কি হলো না, পুরনো স্কুল বন্ধুদের ছেড়ে নতুন স্কুল, নতুন পরিবেশ। ভালো মাস্টারও পাওয়া যায় না সব জায়গায়। কোথাও শহরে পরিবেশ, কোথাও আবার গণ্ডগ্রাম। ভাবতে রাজ্যের চিন্তা ঢুকে এলো মাথায়। এই নিশিগঞ্জ কেমন হবে? ভালো স্কুল মাস্টার পাওয়া যাবে তো? তাছাড়া একজন সবসময়ের কাজের মেয়েও লাগবে। কাল সুবোধ এলে ওকে খোঁজ খবর নিতে পাঠাতে হবে। মা, মা, তুমি কোথায়? দোলনের ডাকে শ্যামলী দেবীর ঘোর কেটে গেল। তাই তো, মেয়েটা একেবারে একলা আছে। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। যাই। শ্যামলী দ্রুত বাড়ির সামনের দিকে ঘুরলেন। না, দোলন একা নেই। একজন মহিলার সঙ্গে হেসে হেসে কথা বলছে। ওকে দেখে হাত নেড়ে ডাকল। আসুন। ভদ্রমহিলা এক গাল হেসে বললেন, আমার নাম মলিনা। খবর পেয়ে আলাপ করতে চলে এলুম। খুব ভালো করেছেন। শ্যামলীও হাসলেন। আমি শ্যামলী। আসুন, ভেতরে আসুন। মহিলাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গেছে। মোটেই আর 5 জন গ্রামের বউ মেয়েদের মতো নয়। সুশ্রী, ছিপছিপে দোহারা কথাবার্তার ভাবভঙ্গিতে রুচির পালিশ রয়েছে। বাইরের ঘরে চেয়ারে বসতে বসতে শ্যামলী বললেন, চা খাবেন তো? একটু চা করি? আপনি ব্যস্ত হবেন না, মলিনা বললেন। আমার চায়ের অভ্যেস নেই। আপনি বসুন, একটু কথা বলি। এই পাড়াদেশে দুটো মনের কথা বলার লোক পাই না। আপনাকে পেয়ে খুব আনন্দ হচ্ছে। আমারও। একেবারে ঠিক কথা বলেছেন দিদি। বেশিরভাগ জায়গায় তো সময় কাটতে চায় না। কি করি, ঘরদোরের কাজকর্ম সেরে বই নিয়ে বসে যাই। আমার মেয়েও লক্ষ্মী। স্কুল থেকে ফিরে একা একা বেচারি ঘুরে বেড়ায়, নয়তো পুতুল খেলে। তেমন বন্ধু পেলে তো। তবু এখানে আপনাকে কাছেই থাকেন বুঝি, কোয়ার্টারে? হ্যাঁ, অনেক দিন একা একা। মাঝে মাঝে দম আটকে আসে, উপায় নেই।
যতদিন না উপরওয়ালার নোটিশ আসছে পড়ে থাকতে হবে। আপনার ছেলে মেয়ে? আপনার মতো একটি মেয়ে। তাই? এই মা, ওকে নিয়ে এলেন না কেন? দোলার সঙ্গে খেলতো, ওর বন্ধু হতো। বড় বুঝি? না না, প্রায় ওরই বয়সী, একটু চুপচাপ গোছের, কারো সঙ্গে বিশেষ মিশতে চায় না। দেখি কাল নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আনবেন। এক কাজ করুন না, স্কুল থেকে ফিরলে একটু আগে আগে পাঠিয়ে দিন। আপনি হাতের কাজ সেরে পরে আসুন। বাচ্চারা মনের মতো সঙ্গী পেলে খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যায়। ঠিক আছে, আজ তাহলে উঠি। আর একটু বসুন, এই তো এলেন। দিদি, আপনার কর্তা কোথায় আছেন? পুলিশে। পুলিশে? বাবা, কি মিল আমাদের! এই থানায়? আগে ছিলেন, এখন বদলি হয়ে গেছেন, তাই না? নতুন জায়গায় বাসা পাননি, আপনাদের নিয়ে যেতে পারছেন না। বড় সাহেবরা দুমদাম বদলির অর্ডারে সই করিয়ে দেয়। একবার ফিরেও দেখে না অফিসারদের সুবিধে অসুবিধে। ওদের আর কি বলুন? কি বলবো দিদি, এই সব যন্ত্রণায় আমার তো পুলিশের চাকরি দেখে দেখে ঘেন্না ধরে গেল। বাইরে থেকে লোকে ভাবে কত বড় চাকরি, কত টাকা, কত ক্ষমতা। যা বলেছেন, আমার তো জীবনটাই নষ্ট হয়ে গেল। বলতে বলতে হঠাৎ মলিনার গলা ধরে এলো। মুখে আঁচল চাপা দিয়ে বাইরের দিকে মুখ ফেরালেন। শ্যামলী অপ্রস্তুত, হয়তো না জেনে মলিনার কোনো গোপন ব্যথা ছুঁয়ে ফেলেছেন। মলিনা উঠে দাঁড়ালেন, চোখ ছলছল করছে। বললেন, আজ যাই, কাল ফাঁক পেলে চলে আসব। নিশ্চয়ই, আমি অপেক্ষা করে থাকব, যত তাড়াতাড়ি পারেন। আর মেয়েকে বলবেন যখন খুশি চলে আসতে। কথায় কথায় কেউই খেয়াল করেননি। সন্ধে পার হয়ে গেছে। বাইরে অন্ধকার, ঝিঝি ডাকছে, জোনাকি উঠছে। বাইরে গ্রিল টেনে আলতো শব্দ হলো। মলিনার শরীর মিশে গেল অন্ধকারে। এ কি গো, সারা বাড়ি যে অন্ধকার, আলো জ্বালাওনি? টুপিটা হাতে নিয়ে ঢুকতে ঢুকতে বললেন অমিয়নাথ চৌধুরী। জ্বালাচ্ছি বাবা, জ্বালাচ্ছি। শ্যামলী আফসোসের সুরে বললেন, ইস, একটু আগে এলেই দেখা হয়ে যেত। খুব মিশুকে মহিলা, এই মাত্র গেলেন। দুজনে সুখ দুঃখের কথা বলতে বলতে সব ভুলে গেছি। কথা বলার লোক তো পাই না। তোমার আর কি, সারাদিন লোকজন নিয়ে হৈ হৈ করছো, ধমকাচ্ছ, চোর ডাকাত ঠ্যাঙাচ্ছ। আমার যে কিভাবে সময় কাটে। এই দেখো, আবার ফাটা রেকর্ড বাজাতে শুরু করলে। কার কথা বলছো? কে এসেছিলেন? মলিনা, ভারী ভালো মেয়ে, আমারই বয়সী হবে। আমাদের মতন একটাই মেয়ে। বলল তো দোলারই বয়সী। বাহ, তবে আর কি, মা মেয়ে দুজনেই সঙ্গী পেয়ে গেলে। এই এলাকার বাসিন্দা? না গো, সেও ভারী ইন্টারেস্টিং। সেখানেও আমাদের মিল, পুলিশ ফ্যামিলি। কর্তা এই থানাতে আগে ছিলেন, বদলি হয়ে গেছেন। বাসা পেলে বউ বাচ্চাকে নিয়ে যাবেন। এই থানাতে ছিলেন? কি নাম? এ হে, শ্যামলী জিভ কেটে বললেন, দেখেছ? কথায় কথায় ওর কর্তার নামটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। তুমি নিশ্চয়ই চিনবে, কাল ঠিক জেনে নেব। চা করি? করো, আমি গায়ে জল ঢেলে আসছি। শোনো, সঙ্গে মুড়ি টুড়ি থাকলে দিও, পেটে ছুঁচোয় ডন মারছে, টিফিন করার সময় পাইনি। বলো কি গো, এত কাজের চাপ? চাপ মানে? বাপরে বাপ, ডিস্টার্বড এরিয়া, গোলমাল লেগেই আছে। জমি জমার গোলমাল, তার ওপর ডাকাতি। কালকেই রাতে নাকি 2 জায়গায় 2টো মেজর ডাকাতি হয়েছে। একাধিক গ্যাং এখানে অপারেট করেছে। সাধে কি আর এখানে আমায় বড় সাহেব ঠেলেছে? বলতে বলতে অমিয়বাবু শোবার ঘরে ঢুকে পড়েছেন। এই দেখো, মেয়েটা যে ঘুমিয়ে কাদা।
বাবি সোনা, ও বাবি সোনা, ওঠো, উঠে পড়ো। এরপরে রাতে আর ঘুম আসবে না। কাল তোমায় স্কুলে নিয়ে যাব। মা মা, একটু আটা দাও তো। শ্যামলী দেবী দুপুরে রান্না করছিলেন। একটু অবাক হয়ে তাকালেন মেয়ের দিকে। বাবার সঙ্গে গেছিল নিশিগঞ্জ গার্লস স্কুলে ভর্তি হতে। একটু আগেই অমিয়বাবু নামিয়ে দিয়ে গেছেন। আটা? আটা দিয়ে কি করবি? গোল্লা পাকাবো। গোল্লা? হ্যাঁ, গোল্লা। ছোট ছোট আটার গুলি। মাছের টোপ হবে, বড়শিতে গেঁথে মাছ ধরব। মাছ ধরবি? কোথায় রে? কেন, আমাদের এই পুকুরে। ওই ডোবায়? দূর, ওতে মাছ আছে নাকি? তোর যেমন বুদ্ধি। হ্যাঁ মা, আছে। তুমি দাও তো। দিচ্ছি বাবা, দিচ্ছি। কিন্তু ছিপ বড়শি পাবি কোথায়? বাবা কিনে দিয়েছে বুঝি? না না, কিচ্ছু কিনতে হয়নি, আমাদের এইখানেই ছিল। তাড়াতাড়ি দাও। দোলনের আর তর সইছে না। উৎসাহে চোখ দুটো জলজল করছে। শ্যামলী বাটিতে এক মুঠো আটা ঢেলে দিলেন। দোলন এক ছুটে চলে গেল বাড়ির পিছন দিকে। এখানে ছিপ বড়শি পেল কোত্থেকে? অমিয়বাবুর তো কোনো কালে মাছ ধরার বাতিক ছিল না। এই কোয়ার্টারে আগে থেকেই ছিল। খুঁজে পেয়েছে, হয়তো আগে যারা থাকতেন তাদের ফেলে দেওয়া জিনিস। তরকারি কড়াই থেকে বাটিতে নামিয়ে স্টোভ নেভালেন শ্যামলী দেবী। হাত মুছে বেরিয়ে এলেন। ওই তো দোলা চুপ করে ডোবার ধারে বসে আছে, ছিপ ফেলে। পাশে একটা কাগজের উপর আটার ছোট ছোট গুলি পাকানো। আশ্চর্য, পাশে একটা চকচকে পুঁটি মাছও শুয়ে আছে। দোলা এর মধ্যে মাছ ধরতেও শিখে গেছে। মেয়ের পিছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছেন শ্যামলী দেবী। চিপের ফাতনা কাঁপছে তীর তীর করে। এক একবার টুপ করে সোজা হচ্ছে, আবার ভেসে উঠছে। দোলা ফিসফিস করে বলছে, এই লিলি, কি করব, টানবো? কী রে, কথা বলছিস না কেন? এবার টানবো? বল, কী রে? আচ্ছা। ছিপ ধরে সজোরে টান দেয় দোলা। শূন্যে পাক খেয়ে সুতো ফাতনা ছিটকে আসে ডাঙায়। বড়শিতে গেঁথে আছে আরেকটা পুঁটি, ছটপট করছে। আর তখনই মাকে দেখতে পেয়ে গেল দোলা। আনন্দে চনমন করছে। তুমি দেখলে মা, দেখলে? এর মধ্যেই দুটো মাছ ধরে ফেলেছি। এই পুকুরে অনেক মাছ আছে। লিলি? লিলি কোথায় গেল বলো তো? দেখেছ ওকে? লিলি? শ্যামলী ভ্যাবাচাকা খেয়ে বললেন, আমি তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম তোর পিছনে। সে তো দেখছি, ওখানে লিলিও ছিল। ওকে দেখোনি? বলছো কি? লিলি তো আমাকে সব শিখিয়ে পড়িয়ে দিল। কিভাবে বড়শিতে টোপ পরাতে হয়, ছিপ ফেলতে হয়, ফাতনা নড়লে ছিপে টান মারতে হয়, সব বলল। মাছ ধরার সময় কথা বলতে নেই, জলের মধ্যে শব্দ হয়, মাছ পালিয়ে যায়। ছোট ঘরটা থেকে ছিপ খুঁজে দিল। কুলুঙ্গির ওপর রাখা ছিল, আমি পেরে আনলাম। ও এই বাড়ির সব চেনে। লিলিটা কে সেটা বলবি তো? যে স্কুলে গেলি ওখানে পড়ে, আজ আলাপ হলো বুঝি? ধ্যাত, তুমি না মা, একেবারে লিলিকে চিনছ না? কাল যার কথা বলেছিলে, ওই মলিনা কাকিমার মেয়ে। মলিনার মেয়ে? দেখো কাণ্ড, সে এসে গেছে, তোর সঙ্গে ভাবও হয়ে গেছে। ভালো, খুব ভালো। আমায় দেখে লজ্জা পেয়ে লুকোলো বুঝি? খুব দুষ্টু তো। দেখ দেখ, ধরে নিয়ে আয় ওকে। দোলা ছিপ টিপ ফেলে ছুটল। শ্যামলী খুব খুশি। যাক, এতদিনে মেয়েটার একটি সঙ্গী জুটল। সারাদিন বেচারি একা মনমরা হয়ে থাকে। মিনিট দুয়েকের মধ্যে দোলা হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। ঠোঁট ওল্টালো। কিরে, বন্ধুকে খুঁজে পেলি না? এইটুকু তো বাড়ি। না মা, সব জায়গায় খুঁজলাম। তুই একটা ভোঁদা, ভালো করে দেখ, খাটের তলায় টলায় লুকিয়ে আছে, বা হয়তো ওই ছোট ঘরটার কোথাও।
তুই তো বললি ও আগে এই বাড়িতে এসেছে, কোথায় কি আছে সব জানে। এসেছে কি মা, লিলি বলল ওরা আগে এই কোয়ার্টারে থাকতো। এইখানেই থাকতো? ওর বাবা কি এই থানার বড়বাবু ছিলেন? তা বলতে পারবো না, অত সব কিছু বলেনি। জিজ্ঞেস করবি তো, তোকে নিয়ে আর পারি না বাপু। কাল ওর মা অবশ্য বলল কাছেই থাকে, ওর বাবা বদলি হয়ে গেছেন, বাসা পেলে নিয়ে যাবেন। এতক্ষণ একসঙ্গে আছিস, কোনো কথাটাই ঠিকঠাক বলতে শিখলি না। আমি যাই, মাছের ঝোল বাকি আছে, লিলি এলে আমার কাছে নিয়ে আসিস। একটু মিষ্টি টিষ্টি দেব, ছোট্ট মানুষ এই প্রথম এলো। শ্যামলী বাড়ির দিকে হাঁটলেন। মেয়েটা বড্ড লাজুক। মলিনা বলছিল মায়ের ঠিক উল্টো। বাইরের ঘর পেরিয়ে বাঁ দিকে রান্নাঘর, ডান দিকে শোবার ঘর, বড় চৌকি পাতা। শ্যামলী থমকে দাঁড়ালেন। বিছানার চাদর লন্ড ভন্ড কুঁচকে গেছে, সাদা চাদরের ওপর কাদা পায়ের ছাপ, ছোট ছোট পা। এইমাত্র যেন বাচ্চারা খাটে উঠে হুটোপুটি করে গেছে। উফ, এদের নিয়ে পারা যায় না। নিশ্চয়ই লিলি আর দোলা খাটে উঠে লাফালাফি করেছে। একা থাকলে দোলা খুবই শান্ত, যেই বন্ধু পেয়েছে অমনি লাগাম ছাড়া। রাগে গা জ্বলে গেল শ্যামলীর। না, লিলি চলে গেলে দোলাকে কষে বকুনি দিতে হবে। সদ্য কাঁচা চাদর আজই পেতেছেন, এই অবস্থা করে ছেড়েছে। এখন আবার নতুন একটা পাততে হবে, এতে তো আর রাতে শোয়া যাবে না। নিজের মনে গজগজ করতে করতে শ্যামলী রান্নাঘরে ঢুকলেন। বৌদি, বৌদিমণি। সুবোধ ডাকছে। কাল বিকেলে গেছে, আজ এতক্ষণে এলো। পই পই করে বলে দিয়েছিলেন সকাল হলেই চলে আসতে। মহা ফাঁকিবাজ। ব্যাপারটা কি সুবোধ? এখন কটা বাজে বলো তো? কাল তোমায় কি বলে দিয়েছিলাম? বৌদিমণি স্টেশনে গেছিল, স্যার টিকিট কাটতে পেয়েছিলেন। লম্বা লাইন ছিল। ট্রেনের টিকিট? কার? আপনাদের গো বৌদিমণি, স্যারেই চিঠি দিয়েছেন। সুবোধের হাত থেকে শ্যামলী চিরকুটটা নিয়ে পড়ে ফেললেন। দোলার বাবার চিঠি, 3 লাইনের চিঠি। আজ রাতেই কলকাতা যেতে হবে, মার শরীর খারাপ, রেডিওগ্রাম এসেছে, জামা কাপড়ের ব্যাগটা গুছিয়ে নিও। ঠিক তখনই বাড়ির পিছন দিক থেকে দোলা দৌড়ে এলো। মা, এই দেখো, আজ 8টা পুঁটি মাছ ধরেছি। দোলার চোখ মুখে খুশি জ্বলজ্বল করছে। মেয়েকে বকতে গিয়েও কিছু বলতে পারলেন না শ্যামলী। একটু ভেজে দাও না মা। দিচ্ছি, একটু সবুর করো, তোর বন্ধুকে নিয়ে আয়। লিলির কথা বলছো? না তো কি, কোথায় সে? ও চলে গেছে মা। সে কি রে, তোকে এত করে বললাম নিয়ে আসতে, প্রথম দিন আমাদের বাড়ি এলো। বলেছিলাম মা, ও বলল তারা আছে, কাল নিশ্চয়ই আসবে। সত্যি তুই না ওকে মাছ দিয়ে দিয়েছিস? নিল না মা, আমার থেকে অর্ধেকটা 4টে দিয়েছিলাম, বলল ওরা নাকি মাছ খায় না। শুয়ে পড়েছ? না, কিছু বলবে? বলছি মার কি বাড়াবাড়ি কিছু হয়েছে? মনে হচ্ছে, নইলে রেডিওগ্রাম আসতো না। আমি তো ধরেই নিয়েছি তোমাদের এখন কিছুদিন কলকাতাতেই থাকতে হবে। সেজন্যই কি তুমি এই কোয়ার্টার ছেড়ে দিতে বললে? ঠিক সেজন্য নয়, তোমরা ঋষিগঞ্জে থাকলেও আমি বাসা পাল্টাতাম। কেন বলো তো? অত সুন্দর বাংলো বাড়ি, কতখানি খোলা জায়গা, বাগান পুকুর, আমার কিন্তু ভারী পছন্দ হয়ে গেছিল। তোমার কি থানা দূরে বলে সমস্যা হচ্ছিল? ওইটুকু সমস্যা মানিয়ে নেওয়া যেত, গাড়ি আছে। তবে তবে শুধুমুধু বাসা বদলাচ্ছ কেন? আমরা ফিরে এলে ওখানেই থাকবো। আমি একটা সমবয়সী সঙ্গী পেয়েছিলাম, কি মিশুকে মেয়ে, গল্পে গল্পে কোথা দিয়ে যে সময় কেটে যেত। বাবি সোনারও বন্ধু জুটে গেছিল। একদিনে দুজনে গলায় গলায় ভাব। আমার তো মরিনার জন্য মন খারাপ করছে, হয়তো আর দেখাই হবে না। দেখা না হওয়াই ভালো।
ভালো? কি বলছো? হ্যাঁ, আর দেখা না হওয়াই ভালো। দাঁড়াও, কোন স্টেশন এলো দেখি। রাতের লালগোলা প্যাসেঞ্জার ঘটাং ঘটাং করতে করতে থামল। অমিয়বাবু মাথা তুলে দেখলেন বেলডাঙা, জনশূন্য প্ল্যাটফর্ম। তারপর বললেন, যা বলছি ভেবেচিন্তেই বলছি। শ্যামলী উত্তেজিতভাবে এবার বাড়তে উঠে বসলেন। কি বলতে চাইছো খুলে বলো, আমার এইসব রহস্য ভালো লাগছে না। তুমি ঠিক নিতে পারবে? না পারার কি আছে, তুমি বলবে আমি খবর নিয়ে জেনেছি ওদের ফ্যামিলি ভালো নয়, ওদের সঙ্গে মেলামেশা করো না, এই তো? বাহ, তুমি দেখছি নিজেই সব বলে যাচ্ছ। অমিয়বাবু ম্লান হেসে বললেন, হ্যাঁ, আমি খবর নিয়েছি, খবর নিয়ে কিছুই জানতে পারিনি। নিশিগঞ্জের একজন লোকও মলিনা তার মেয়ে বা কর্তাকে চেনে না। এরকম কোনো পরিবার এই তল্লাটে থাকে না। শ্যামলী অবাক চোখে তাকিয়ে আছেন। একটু থেমে বললেন, তুমি বলেছিলে মলিনার স্বামী থানাতেই ছিলেন। তাই আমি আজ সকালে থানার রেকর্ড বুক নিয়ে বসেছিলাম। খুঁজতে খুঁজতে দেখলাম আজ থেকে প্রায় 30 বছর আগে এক দারোগা নিশিগঞ্জ থানার চার্জে ছিল, নরেশচন্দ্র সরকার। তার স্ত্রীর নাম মলিনা, একমাত্র মেয়ের নাম লিলি। স্ত্রী এবং মেয়ে দুজনেরই এক রাতে অস্বাভাবিক মৃত্যু হয়, সম্ভবত সুইসাইড। মা মেয়েকে বিষ খাইয়ে নিজেও খেয়েছিল। শ্যামলী বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন, তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। নরেশ সরকার তার আগেই কোনো একটা অভিযোগ সাসপেন্ড হয়েছিল, সেই অভিমানেই বোধহয় মলিনা। এটা আমার অনুমান, কারণ এর পরে ফাইল বা রেকর্ড বুক দেখার আর সময় পায়নি। তার পরপর বাড়ির রেডিওগ্রামটাও পেলাম। কতগুলো জমি জমার মামলায় বাদী বিবাদীরা থানায় এসে গেল। শেষ পর্যন্ত নরেশ সরকারের কি হয়েছিল জানি না, অবশ্য জানার ইচ্ছেও নেই।